আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ইংরেজি ভাষাকে এবং ইংরেজি গ্রামারকে সব থেকে সহজতর করার জন্য আমি চলে আসলাম তোমাদের কাছে। ইনশাআল্লাহ যদি আমার এই অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেল তোমরা খুব ভালোভাবে সাবস্ক্রাইব করে ফলো করো, ইংরেজি সেকেন্ড পার্ট প্রত্যেকের টপিক আমি তোমাদেরকে হাতে হাতে ছোট বাচ্চাদের মতো করে শিখাবো। জাস্ট প্রত্যেকটি টপিক আমি তোমাদের ছোট বাচ্চাদের মতো হাতে কলমে শিখাবো ইনশাআল্লাহ। সুতরাং আমার সাথে তোমরা একদম যুক্ত থাকো এবং আমাকে ফলো করতে অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমার এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। So, my dear students, today I'm going to share with you one of the important topic of English grammar, that is narration. অনেকের কাছে ন্যারেশন একটি ভীতির নাম, আতঙ্কের নাম, কিন্তু আজকে আমি তোমাদেরকে ন্যারেশন এমন ভাবে বুঝাবো, এমন ভাবে শেখাবো যে ক্লাস করার পর, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করার পর এই ন্যারেশন টপিকটি তোমার কাছে ভীতির নয়, বরং এটা হয়ে যাবে মজার একটি টপিক। সেই জন্য তোমাকে আমার প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে। সো আমরা দেরি করবো না, আমরা ক্লাসে চলে যাই। দেখো, প্রথম কথা হচ্ছে ন্যারেশন মানে যেটাকে বাংলাতে বলা হয় উক্তি। সাপোজ আমি এরকম করে বললাম যে আমি সাগরকে বললাম আমি আজ অসুস্থ। আমি সাগরকে বললাম আমি আজ অসুস্থ। I say to Nahid, I am ill today. আমি নাহিদকে বললাম আমি আজ অসুস্থ। এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অথবা ডিরেক্ট ন্যারেশন। আর এই কথাটিকে আমরা কিন্তু এইভাবে মানে সরাসরি প্রত্যক্ষভাবে না বলেও কিন্তু আরেকটা উপায়ে বলতে পারি, যেটাকে বলা হয় ইনডিরেক্ট অর্থাৎ পরোক্ষ উক্তি। সেটা কি রকম? I told Nahid that I was ill that day. মানে আমি নাহিদকে বললাম যে আমি সেই দিন কি ছিলাম? অসুস্থ ছিলাম। So according to this sentence, এই দৃষ্টিকোণ থেকে তোমার ন্যারেশনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে কি করা হয়েছে? ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আরেকটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ প্রত্যক্ষ ন্যারেশন এবং পরোক্ষ ন্যারেশন। ঠিক আছে? তো আমি তোমাদেরকে ন্যারেশন শেখানোর জন্য বা ন্যারেশন ভালোভাবে পারার জন্য কয়েকটি জিনিসের প্রতি ফোকাস করতে হয়, এটা আমি তোমাদেরকে এখন একটু বিস্তারিতভাবে দেখাবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা দেখো যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন্স পরিবর্তনের একটা প্রাণ তুমি বলতে পারো, অর্থাৎ ন্যারেশন পরিবর্তনের একটা প্রাণ বলতে পারো। তো ন্যারেশন পরিবর্তনের জন্য আমাকে যে যে জিনিসগুলোতে এক্সপার্ট হতে হবে, এরকম জিনিস হচ্ছে মোট কয়টি? 6টি। এরকম জিনিস হচ্ছে মোট 6টি। এর জন্য আমি লিখে দিয়েছি যে ন্যারেশন পরিবর্তনের শর্ত সমূহ। 1 নম্বর শর্ত কি? আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং আরএস অর্থাৎ রিপোর্টেড স্পিচ সম্বন্ধে জানা। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্বন্ধে জানা। 2 নম্বর 5 প্রকার সেন্টেন্সের গঠন, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে তোমাকে জানতে হবে, এগুলোর গঠন সম্পর্কে জানতে হবে। 3 নম্বর কি বলেছি? পার্সন পরিবর্তনের নিয়ম সম্পর্কে তোমাকে জানতে হবে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আগে ফলো করবে, সেকেন্ড পার্সন আগে ফলো করবে। 4 নম্বরে বলেছে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ সম্পর্কে জানা, অর্থাৎ আই যেমন একটি সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম জানতে হবে, পসেসিভ ফর্ম জানতে হবে। ঠিক আছে? 5 নম্বরে বলা হচ্ছে টেন্স পরিবর্তনের নিয়ম সম্পর্কে জানা, অর্থাৎ ন্যারেশন করতে গেলে আমাদেরকে টেন্স পরিবর্তনের প্রয়োজন পড়ে। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে অন্য টেন্স করতে হয়। এই যে টেন্স পরিবর্তনের একটা ধারাবাহিকতা আছে, এটা সম্পর্কে আমাকে জানতে হবে। এরপরে দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে জানা। কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে যেগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে ব্যবহার করার প্রয়োজন পড়বে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো আমি কিছু তোমাদেরকে লিখে দিব, তোমরা জাস্ট একদম ধারাবাহিক মুখস্থ করে ফেলবে, তাহলে এটাই তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কাজে লাগবে। তাহলে ন্যারেশন পরিবর্তন শর্ত কয়টি? 6টি, এবং এই শর্তগুলো তোমরা অবশ্যই খাতায় কি করে নেবে? নোট করে নেবে। এখন আমরা একটু সামনের দিকে আগাই। তো মাই ডিয়ার ভিউয়ার্স, প্রথম কথা হচ্ছে আমাদেরকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চিনতে হবে, কেননা অনেক স্টুডেন্ট আছে যারা ন্যারেশনকে দেখে প্রচুর রকমের ভয় পেয়ে থাকে, তারা কিন্তু অনেকেই রিপোর্টিং ভার্ব কি জিনিস আর রিপোর্টেড স্পিচ কি জিনিস এটাই জানে না, এটাই চিনতে পারে না। তো
আমরা যদি এটা চিনতে না পারি, এটা বুঝতে না পারি, তাহলে আমরা ন্যারেশন কিভাবে পরিবর্তন করবো? এজন্য দেখো আমি এখানে কি বলে দিচ্ছি, রিপোর্টিং ভার্ব কি, আর আর তে রিপোর্টিং ভিতে ভার্ব, সংক্ষেপে আর ভি আমি লিখে দিয়েছি। রিপোর্টিং ভার্ব কি, একদম সিম্পল জিনিস, জাস্ট তোমরা ক্লাসটা দেখবা, খাতায় সুন্দর করে নোট করবা। এখন তোমাদের বিস্তারিত অত বোঝার দরকার নেই, আমি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিব এবং তোমাদের কাছে ন্যারেশন পানির মতো সহজ করে দেবো, চ্যালেঞ্জ করলাম আমি তোমাদের। প্রথম কথা হচ্ছে রিপোর্টিং ভার্ব কি, এই যে ইনভার্টেড কোমা আছে, এই ইনভার্টেড কোমার বাহিরের ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখন আসি রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কোমার ভেতরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন খেয়াল করে দেখবা যে ন্যারেশন যখন আমরা করে থাকি, তখন আমরা খেয়াল করবো যে এই রকমের বাক্য আসে, হি সেড টু মি ইউ উইল ডু ইট ফর মি, সে আমাকে বললো তুমি এই কাজটা আমার জন্য করবে। এখন দেখো রিপোর্টিং ভার্ব, এই যে এই দুটো কি ইনভার্টেড কোমা, এই ইনভার্টেড কোমার বাইরের ভার্বকে, তাহলে বাইরের ভার্ব কোনটা, এই যে সেইড টু, এটা হচ্ছে বাইরের ভার্ব। ইনভার্টেড কোমার বাইরের ভার্ব কোনটা, সেইড টু, তাহলে এটাকে আমরা কি বলবো, রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর এখানে বলা হচ্ছে ইনভার্টেড কোমার ভেতরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ, তাহলে এই যে ইনভার্টেড কোমার ভেতরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি যতটুকু, এটিকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তাহলে মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব এটা কি হয়, বাহিরে থাকে, আর রিপোর্টেড স্পিচ এটা ইনভার্টেড কোমার ভেতরে থাকে, ঠিক আছে। আচ্ছা আমরা এখন সামনে একটু আগাই। এখন দেখো 5 প্রকার সেন্টেন্সের গঠন আমাদেরকে জানতে হবে। অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ, এরপরে ইম্পারেটিভ। অ্যাসার্টিভ এর গঠনটা কি থাকবে, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট। এটা কিন্তু তোমার এই যে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, এটা সব 5টা সেন্টেন্সের মধ্যেই থাকবে, 5টা সেন্টেন্সের মধ্যেই কিন্তু এটা থাকবে। আমাদের পরিবর্তনটা কোথায় হবে, পরিবর্তনটা আমরা দেখবো এখানে। আর আমরা কিন্তু কম বেশি যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে পড়তেছি, আমরা কিন্তু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ সেন্টেন্সের গঠন কিন্তু জানি। তারপরে আমি তোমাদের যেটা একদম বেসিক থেকে তোমাদের অ্যাডভান্স লেভেলে পড়াবো, একদম মনে করো যে সবকিছু ক্লিয়ারলি বলবো। তাহলে অ্যাসার্টিভ এর গঠন কি হবে, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, এরপরে ইনভার্ট কোমার ভিতরে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ব্যাপারটা ক্লিয়ার করার জন্য একটা এক্সাম্পল আমি দিয়েছি, দেখো হি সেড টু মি, সাবজেক্ট হি, রিপোর্টিং ভার্ব সেড টু, অবজেক্ট মি, এরপর হচ্ছে কোমা কোমা, ইনভার্টেড কোমা, ইনভার্টেড কোমা শুরু, এরপর দেখো সাবজেক্ট আই, ভার্ব এম, অবজেক্ট মানে বাকি অংশ ভেরি গুড পারসন। এটা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে কি, বর্ণনামূলক বাক্য। আই এম ভেরি গুড পারসন, আমি খুব ভালো ব্যক্তি, এটা একটা বর্ণনামূলক বাক্য নয়। এরপরে দেখো ইন্টারোগেটিভ, যাকে বাংলাতে বলা হয় প্রশ্নবোধক বাক্য। সেম কাহিনী, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট থাকবে। আর ইন্টারোগেটিভ চেনার উপায় কি, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ফর এক্সাম্পল দেখো হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, দেখো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর দেখো ইম্পারেটিভ, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্সটা মূলত ভার্ব দ্বারা শুরু হয়, যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু, আমরা জানি যে সাবজেক্ট দ্বারা সেন্টেন্স শুরু হয়, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এটা ভার্ব দ্বারা শুরু হয় অথবা কখনো কখনো লেট দ্বারা শুরু হয়। তাহলে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, দেখো হি সেড টু মি, সবকিছু ক্লিয়ার আছে। গো টু ইউর হোম, তোমার বাসায় যাও, দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে, কি দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে, গো টু ইউর হোম, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অথবা এখানে ভার্ব দ্বারা শুরু না হয়ে যদি লেট দ্বারা শুরু হতো, সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হতো, যেমন লেট মি ডু ইট, এটা আমাকে করতে দাও। তো আশা করি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এর কোনো ক্লিয়ার নেই। এরপরে দেখো, এরপর একটা জিনিস দেখো যে আর দুইটা সেন্টেন্স এখন বাকি আছে, একটা হচ্ছে অপারেটিভ, একটা হচ্ছে এক্সক্লেমেটরি। অপারেটিভ এর গঠনটা কি রকম হবে, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট। আর অপারেটিভ সেন্টেন্স কি, আশীর্বাদমূলক, তাই না, আশীর্বাদ সূচক বাক্য। এরকম মে দ্বারা শুরু হবে, লং দ্বারা শুরু হবে, লাস্টে ফুল স্টপ থাকবে। যেমন ফাদার সেড টু মি, একটা জিনিস খেয়াল করেছো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লেমেটরি সবটা জায়গাতেই কিন্তু এখানে এটা প্রথম অংশে কোনো পরিবর্তন হচ্ছে না, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট 5টা সেন্টেন্সের মধ্যেই থাকবে, শুধু পরিবর্তনটা হবে ইনভার্টেড কমার ভেতরে যে রিপোর্টেড স্পিচ থাকবে ওখানে পরিবর্তন হবে। দেখো মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, এটা হচ্ছে কি, এই যে মে দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে
অপটেটিভ সেন্টেন্স। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন কি? সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, কোনো পরিবর্তন নেই। পরিবর্তনটা হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে যে রিপোর্টেড স্পিচ থাকবে এখানে। তো এখানে যখন আমরা দেখতে পারবো যে বিস্ময় সূচক চিহ্ন এই ইনভার্টেড কমার ভিতরে আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে কি বুঝে নেব? ওটা হচ্ছে এক্সক্লেমেটরি অর্থাৎ বিস্ময় সূচক বাক্য। যেমন হি সেড টু মি, সে আমাকে বললো, অ্যালাস, হাই, এই দেখো বিস্ময় সূচক চিহ্ন, আই এম আন্ডার, হাই আমার পড়া কপা। এরপরে কি হবে? ইনভার্টেড কমা শেষ হয়ে গেল। তো এই 5 প্রকার সেন্টেন্সের গঠন জানতে হবে। অর্থাৎ ন্যারেশন পরিবর্তনের 6টি শর্ত আমি তোমাদেরকে বলেছিলাম। 6টি শর্তের মধ্যে প্রথমটি হচ্ছে রিপোর্টিং ভার্ব ও রিপোর্ট স্পিচ না। 2 নম্বরে বলেছিলাম 5 প্রকার সেন্টেন্সের গঠন, যেটা ইতিমধ্যে আলোচনা করলাম। এখন 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, পার্সন পরিবর্তন। তো আজকের ক্লাসটি যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে, পরবর্তী পার্ট তোমরা দেখতে চাইলে এবং এই ক্লাসটি থেকে উপকৃত তোমরা যদি হয়ে থাকো, বেসিক যেটা নিয়ে আমি আলোচনা করলাম, যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার এই ক্লাসটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি লাইক এবং কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কখনো ভুলবে না। ইনশাআল্লাহ পরবর্তী পার্ট আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।